This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মধুকল্পিতা। মধুকল্পিতা, আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই মুখ্যমন্ত্রী জেলা শাসকদের সঙ্গে এই বিশেষ বৈঠক, যে বৈঠক SIR বিতর্কের আবহেই শুরু হতে চলেছে বা অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই বৈঠকে কি কি আলোচ্য সূচিতে থাকবে বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি দীক্ষার সঙ্গে কথা বলে। দীক্ষা, জানতে চাইবো তোমার কাছ থেকে বৈঠক সম্পর্কে। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব এবং বিভিন্ন জেলা শাসকরা বৈঠকে বসেছেন। 12:30 থেকে এই বৈঠক হওয়ার কথা। যারা ভার্চুয়ালি আসতে পারছেন না তারা ভার্চুয়ালি যোগে দিয়েছেন। বিশেষ করে আশপাশের যারা ডিএম রয়েছেন, যেমন হাওড়া, হুগলি বা আশপাশে বীরভূম, এই সমস্ত বা ঝাড়গ্রাম, তারা জেলা শাসকরা এখানে এসেছেন। মূলত আজকে বলা হয়েছে আপনার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান, দুয়ারের সরকার, এবং আমরা জানছি যে প্রচুর বৃষ্টিপাতের জন্য বিভিন্ন জেলায় কিন্তু বন্যার সমস্যা দেখা দিয়েছে বা বন্যার অবস্থা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই উন্নয়নমূলক কাজ নিয়েই মূলত আলোচনার জন্য আজকে এই বৈঠক ডেকেছেন বলে সূত্র মারফত খবর। কিন্তু এই বৈঠকের মাঝখানেই যেহেতু আমরা জানি যে কয়েকদিন ধরে যে স্যার বিতর্কটা উঠেছে, অর্থাৎ SIR যে বিতর্কটা উঠেছে, সেটা নিয়ে ইতিমধ্যেই বিএলওদের কিন্তু একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একটি জায়গায় একটা লিফলেট বিলি করা হচ্ছে যেখানে স্যার বিষয়টার একটা অনুচ্ছেদ রয়েছে। অর্থাৎ যখন প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে সেখানে যে এই স্যার বিতর্কটা রয়েছে সেটাও যে প্রশিক্ষণের মধ্যে পড়বে সেটা বোঝা যাচ্ছে, তার কারণ যেহেতু একটা লিফলেট রয়েছে তার মধ্যে এই একটা অনুচ্ছেদ পুরো রয়েছে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন বলে প্রশাসনিক মহলের ব্যাখ্যা। তবে এখনো পর্যন্ত যেহেতু বৈঠক চলছে, ফলে এখনো পর্যন্ত আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি যে আসলে বৈঠকে কি কি বসতে হয়। তবে উন্নয়নমূলক কাজের জন্যই আজকে বৈঠক ডেকেছেন আমাদের পাড়া আমাদের সমাধান, দুয়ারের সরকার, এবং বৃষ্টি কবলিত এলাকা যেখানে বন্যার আশঙ্কা এবং বন্যা হচ্ছে সেই সমস্ত জায়গার উন্নয়নমূলক কাজের জন্যই মূলত এই বৈঠক ডাকা হয়েছে। তবে তার মাঝখানে এ নিয়ে যে আলোচনা হবে সেটা ব্যাখ্যা যারা প্রশাসনিক মহলে রয়েছেন তাদের একাংশের ব্যাখ্যা। ধন্যবাদ দীক্ষা। বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে ফের একবার মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারী। বাংলার মাটিতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন মমতা। SIR বিতর্কে বিস্ফোরক দাবি করছেন শুভেন্দু অধিকারী। কোনো ভারতীয়র ওপর অত্যাচার হয়নি, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের বাঁচাতে ডেকে আনতে বলছেন মমতা। তোপ শুভেন্দুর। 26-এ তৃণমূলকে না তাড়ালে অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে চড়াসুর বিরোধী দলনেতার। 26-এ যদি একে না তাড়ান আপনারা, আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কেন বাধা দিচ্ছেন? ভোটার তালিকা নিয়ে আমি কথা দিয়ে যাই, একজনেরও ভারতীয়, তিনি হিন্দু হোক মুসলমান হোক, কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আরে আগে খেয়াল করুন, বর্ডারটা পাহারা দেওয়াল, দরকার পড়লে একটা কাঁধে একটা গাদা বন্দুক নিয়ে আপনি চলে যান না, এখানে চিৎকার চেঁচিয়ে রাখবে বর্ডারে অনুপ্রবেশকারী আটকাতে। আর এখানে যারা বংশ পরম্পরায় এখানে যারা এখানকার নাগরিক এখানে ভোট দেয় তাদেরকে কেন হ্যারাস করছেন? কোন অধিকারে করছেন? আর ইলেকশন কমিশন কার নাম বাদ দেবে, কার নাম রাখবে, কিভাবে হবে, সেই ব্যাপারে আপনাকে মাতব্বরি করতে কে বলেছে? আপনার কি অধিকারে মাতব্বরি করছেন? কার নাম বাদ যাবে বলে বলছেন, কারোর নাম বাদ যাবে না? কে দিয়েছে আপনাকে অধিকার? এসব বাজে বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, আপনার তো জেল হওয়া উচিত। কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 কোটি ভোটার বাদ দেওয়া তো দূরের কথা, দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখা, বুঝিয়ে দেব কত ধানে কত চাল, চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তো বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে, ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2টো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি 2টো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছে, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। 2 কোটি যারা বলছে, আমি বলবো 2টো নাম বাদ দিয়ে দেয়।
এই সাহসটা হচ্ছে না যে স্পষ্ট করে বলার জন্য যে দুজন রোহিঙ্গার নাম বাদ দিয়ে দেখুন, উনি কায়দা করে বলছেন দুজন ভোটার, কোনো ভোটারের নাম তো বাদ যাবে না। যারা ভোটার নয় কিন্তু ভোটার সেজে আছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে এবং সেই বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর ছায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোনো বস্তুই নেই। চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয়, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত হওয়া একটি পার্টিকেল, খুব ক্ষুদ্র, তার থেকে বেশি কিছু নয়। নজর রাখবো সংসদের দিকে, কেননা সংসদে এসআইআর এর বিরোধিতায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজও সংসদ চত্বরে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে শামিল প্রিয়াঙ্কা গান্ধীও। যতদিন মোদি হ্যায় তো মুমকিন হ্যায় চলবে, যতদিন অন্যায়ভাবে ভোটার লিস্টের এই অসামঞ্জস্য এবং সরাসরি যারা জেনুইন ভোটার তাদের বাদ দেওয়ার চক্রান্ত চলবে, ততদিন এসআইআর এর বিরুদ্ধে, ঘুরিয়ে এনআরসি করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের সবার লড়াই চলবে। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, এবার তুফানগঞ্জের বাসিন্দাকে ফের অসমের এনআরসি নোটিশ। আপনারা জানেন ইতিমধ্যে রাজ্যের অন্তত 3 জন বাসিন্দা অসম থেকে এনআরসি নোটিশ পেয়েছেন। এবার 4র্থ জন তুফানগঞ্জের এক বাসিন্দা ফের অসমের এনআরসি নোটিশ পেলেন। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বাঁশরাজার বাসিন্দা মমিনা বিবিকে এ নিয়ে 3য়বার নোটিশ পাঠালো অসম সরকার। তুফানগঞ্জের বাসিন্দাকে অসমের এনআরসি নোটিশ। আপনারা জানেন এর আগে এ রাজ্যের আরো 3 জন বাসিন্দা, অন্তত 3 জন বাসিন্দা অসম সরকারের এনআরসি নোটিশ পেয়েছেন। নোটিশ পেয়েছিলেন কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী, পেয়েছিলেন মাথাভাঙার নিশিকান্ত দাস এবং নোটিশ পেয়েছিলেন অঞ্জলি শীল, যার বাড়ি ফালাকাটায়। এবার তুফানগঞ্জের মমিনা বিবি অসম সরকারের এনআরসি নোটিশ পেলেন। তুফানগঞ্জের 2 নম্বর ব্লকের বাঁশরাজার বাসিন্দা মমিনা বিবি, তিনি এ নিয়ে 3য়বার নোটিশ পেলেন অসম সরকারের। আপনার বিয়ে কোথায় ছিল? আসামে। কতদিন সংসার করেছিলেন? 1.5 বছর। স্বামী বাড়ি কি ওখানে? হ্যাঁ, স্বামী এখানে এসেছে? স্বামী নিয়ে এখানে আছি, তখন স্বামী 2 বাচ্চা হওয়ার পরে তখন আমার কিনছেন বাপের বাড়ি নাকি? না না, বাপের না, এটা কিনে নেওয়া হয়েছে। পরে এসে কিনছেন এখানে? এখানে কি ভোট দিচ্ছেন? এখানে তো আমার ভোট হয়। এখানেই ভোট হয় আপনার? চেকে আছে? আসামে তো আমার একবার ভোট হয়নি। আসামে একবার ভোট দেননি? কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে। সুমন কল্যাণ, মমিনা বিবি যেমনটা জানাচ্ছিলেন তোমারই প্রশ্নের উত্তরে যে তিনি বরাবর এই রাজ্যেরই ভোটার, তিনি অসমে কখনো ভোট দেননি, তাহলে তার এভাবে এনআরসি নোটিশ পাওয়ার কারণ কি বলে জানা যাচ্ছে? প্রশাসনিক সূত্রে কোনো খবর, কোনো ব্যাখ্যা? দেখো, প্রতিটা এনআরসির কেস যারা নোটিশ পেয়েছেন কোচবিহার, আলিপুরদুয়ার বা এই যে এলাকায়, এটা কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা এনআরসির নোটিশ পেয়েছেন এবং প্রত্যেকের সাথেই কোনো না কোনো ভাবে কিন্তু আসাম কানেকশন রয়েছে। এক্ষেত্রে মমিনা দেবী যেটা জানালেন যে তার বিয়ে হয়েছিল আসামে এবং সেই সুবাদে তিনি 1.5 বছর আসামে ছিলেন, সম্ভবত সেই কারণেই তার নাম এনআরসিতে এসছে এবং এনআরসির এই নাম আসার ফলে তাকে যে বাংলার তিনি যে ভোটার ছিলেন, বাংলায় যে তার বাড়ি, সেই কাগজটি তাকে এনআরসির হিসেবে তাকে দেখাতে হবে। ফলে এনআরসির কাগজে আসা নিয়ে, নাম আসা নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা চলছে গোটা রাজ্যে এবং শুধুমাত্র এখনো পর্যন্ত আমরা 4টে কেস পেয়েছি, কুচবিহারের 3টি, একটি ফালাকাটার, এমন কিন্তু কয়েক হাজার রয়েছে যেগুলো কিন্তু এখনো সামনে আসে। একটা বিষয় একটু স্পষ্ট করবে, এই যে মমিনা বিবি বলছেন, তোমাকেই বললেন প্রশ্নের উত্তরে যে 40 বছর আগে তার অসমে বিয়ে হয়েছিল, বিয়ের 2 বছরের মাথায় স্বামী তাকে ছেড়ে বাংলাদেশে চলে যান। বাংলাদেশে কেন চলে গেলেন স্বামী? বাংলাদেশ থেকে এসেছিলেন কি? দেখো, এটাই তো প্রশ্ন। এই বাংলাদেশ, এই আসামের এই যে জায়গা, ছাগলিয়া, শালমারা থেকে শুরু করে ধুবড়ি ডিস্ট্রিক্টের এই যে গোটা জায়গা, এখানে একটা বিস্তীর্ণ অংশ রয়েছে যেখানে বাংলাদেশিদের কিন্তু একটা ব্যাপক সংখ্যায় উপস্থিত দীর্ঘদিন ধরে ছিল।
বর্তমানে আসাম সরকার কংগ্রেস থেকে বিজেপি হয়েছে, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই জনসংখ্যা কমতে থাকে এবং যেটা জানা যায় যে বাংলাদেশে তারা দিকে আবার পুরনো জায়গায় ফিরে গেছে। একেবারেই সুমন কল্যাণ, কারণ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশেই তো বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করবার জন্য অসমে এনআরসি কাজ শুরু হয়েছিল। মমিনা বিবির স্বামী বাংলাদেশে ফিরে যাওয়া মানে তার শ্বশুরবাড়ি বা স্বামীর সঙ্গে বাংলাদেশের কোনো না কোনো যোগ তো ছিলই বা আছেই। মমিনা বিবির কি কোনো বাংলাদেশ যোগ ছিল? দেখো, মমিনা দেবী কিন্তু তুফানগঞ্জের বাসিন্দা। মমিনা দেবী তুফানগঞ্জের বাসিন্দা, তার বিয়ে হয়েছিল ওই সময় আসামে, পরবর্তীতে সে কিন্তু চলে আসে, ফলে সেই জায়গায় তার নাম কিন্তু এই জায়গাতে এনআরসিতে উঠেছে বলে জানা মনে করা হচ্ছে। ধন্যবাদ সুমন কল্যাণ। এখন কেন দিল, কালকে ওই যে পার্টি লোকের দেখাইলাম, দেখার পরে কয় যে এনআরসির নোটিশ, এইটুকুই। এখানে বসবাস, আমার দাদুর বাড়ি এখানে, আমার মার জন্ম এখানে, মা বিয়ে আগমনী আসাম, ওখান থেকে আবার আসছে 1-1.5 বছর আগের কথাগুলো আমরা তো বলতে পারবো না। তা আমরা তো এখানেই জন্ম, এখানেই থাকি আমরা সব, তখন মানে 40-42 বছর বয়স আমার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আগামী সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সদর দফতর, মানে দিল্লিতে, নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে ঘেরাও এবং অবস্থান করবে ইন্ডিয়া জোট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রথমেই দাবিটা তুলেছিলেন, সেই দাবি ইন্ডিয়া জোটের সমস্ত শরিক কার্যত মেনে নিচ্ছে এবং সেই দাবি অনুযায়ী আগামী সপ্তাহের বুধ অথবা বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাও এবং অবস্থানের ডাক ইন্ডিয়া জোটের। আরো বিস্তারিতভাবে জানবো নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলে। জ্যোতির্ময়, দেখো, গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই ঘোষণা প্রথম করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সংসদ চত্বরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফের সেই একই সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ সকাল 10টার সময় মল্লিকার্জুন খাড়গের অফিসে সংসদের অভ্যন্তরে, সেখানে সংসদীয় দলের নেতাদের বৈঠকে ডেরেক ওব্রায়ান, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা দলনেতা, তিনি এই প্রস্তাব পেশ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাজেশন দিয়েছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কমিশনের অফিস ঘেরাও করার মতো কর্মসূচি নেওয়া উচিত। বৈঠকে রাহুল গান্ধী তিনি নিজেও উপস্থিত ছিলেন এবং আলোচনার পরে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দল তারা মেনে নেন যে এই কর্মসূচি নেওয়া অত্যন্ত প্রয়োজন। সেই মোতাবেক ঠিক হয়েছে যে আগামী বুধবার বা বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে এবং তার পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি যে দাবি তোলা হয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা প্রত্যেক দিন ভোট কারচুপি এই স্লোগান তারা তুলছেন, সেই একই স্লোগান প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সংশ্লিষ্ট ভাষায় পোস্টারে তারা লিখবে এবং তার পাশাপাশি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, আসলে এই পুরো বিষয়টি হচ্ছে এটা ভোট চুরি হচ্ছে, সেই বিষয়টি কিন্তু এই পোস্টার লেখা হবে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। ধন্যবাদ জ্যোতির্ময়। এসআইআর নিয়ে নিজের বিজ্ঞপ্তিতেই জটে এবারে কমিশন, কেন্দ্রের ভোটার না হলে ওই কেন্দ্রে কাজ করতে পারবে না বিএলওরা। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। দেখো, এই প্রথমবার এরকম ধরনের একটা বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারী হতে হবে বিএলওকে এবং গ্রুপ সি র্যাঙ্কের নিচে অর্থাৎ গ্রুপ ডি জাতীয় কোনো ধরনের কেউ এখানে কাজ করতে পারবেন না, অর্থাৎ গ্রুপ সি এবং শিক্ষকরা তারা বিএলও হতে পারবেন। আর এই নির্দেশিকাতে কার্যত সমস্যায় পড়েছেন যারা ইআরও রয়েছেন তারা, তার কারণ বহু প্রত্যন্ত জেলা এমন রয়েছেন সেখানে যথেষ্ট সংখ্যক সরকারি কর্মচারী পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে কমিশনের যুক্তি হলো যে তাদের আরো একটি নির্দেশ রয়েছে যেখানে সার্টিফিকেট অ্যালট করা যায়। ইআরও চাইলে যে কোনো মানুষকে তিনি যদি ট্রেনিং প্রাপ্ত হন তাকে সার্টিফিকেট দিতে পারেন। এখন এই সার্টিফিকেট কিভাবে দেওয়া হবে, কাকে দেওয়া হবে সেটাই স্পষ্ট হয়নি, ফলে ইআরওরা কার্যত সমস্যায় পড়েছেন। এত সরকারি কর্মচারী কোথা থেকে আসবে সেটা নিয়েও সমস্যায় রয়েছে। আরো একটি বিষয়, যেখানে এসএসসিতে এতজন শিক্ষক শিক্ষিকা যারা কাজ হারিয়েছেন, যার ফলে এই সংখ্যক মানুষ আগামী মাস থেকে কোথা থেকে পাবে তা নিয়ে সমস্যায় রয়েছে কমিশন। একেবারে ধন্যবাদ শ্রাবন্তী তোমাকে। রাজ্য প্রশাসনের অফিসাররাই আমাকে সাহায্য করেছেন, প্রতি মুহূর্তে তথ্য দিয়ে আমাকে সাহায্য করেছেন সরকারি অফিসাররাই। এসআইআর বিতর্কের মধ্যে বিস্ফোরক দাবি করছেন শুভেন্দু অধিকারী। শতাধিক ডব্লিউবিসিএস 20 জন আইএএস অফিসার তথ্য দিচ্ছেন, প্রশাসনের একাংশকে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ বিরোধী দলনেতার। বিএলএদেরকে চেঞ্জ করার জন্য বলেছে, কিন্তু চেঞ্জ করতে পারবে না, নিয়মে নেই। যা করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় তৈরি করতে পারবে না, ভোটার তালিকা তৈরি না করতে পারলে ভোট হবে না,
ইলেকশন কমিশন বুঝুক, বিরোধী দলনেতার কাজ মমতার প্রশাসন যেভাবে নির্বাচন কমিশনকে বিধ্বস্ত দেখাচ্ছে, আমার প্যাড গুরুত্বপূর্ণ প্যাড, এলওপির প্যাড, তাকে ব্যবহার করে ইলেকশন কমিশনে আমি জানাতে থাকবো। আর থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন, প্রায় 100-র বেশি WBCS, প্রায় 20 জনের বেশি IAS আমাদের হেল্প করছে। তারা সব তথ্য আমাদের দিচ্ছে প্রতি মুহূর্তে। শুভেন্দু অধিকারী বিপজ্জনক দেশের সুরক্ষার জন্য, পশ্চিমবঙ্গের সুরক্ষার জন্য। শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে তার কাছ থেকে জানার দরকার যে যদি কোনো অফিসার থাকে যারা অল ইন্ডিয়া পরীক্ষা দিয়ে এসে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে একটা সরকারের বিরুদ্ধে তারা স্পাইগিরি করছে, তাহলে সেইটা সামনে আসা উচিত, তদন্তে আসা উচিত, সেটা শুরু হওয়া উচিত। শুভেন্দু বাবুকে গ্রেপ্তার করে তার কাছ থেকে এইগুলো জানা। টার্গেট 26, বড় রদবদলের পথে তৃণমূল, আর সে রদবদল অনেকটাই আগের পথে। জেলাওয়ারি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার থেকে ক্যামাক স্ট্রিটে শুরু মেগা বৈঠক। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। সৌরভ, তার মানে দলের সংগঠনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলবেন সেটাই তো আরেকবার প্রতিষ্ঠিত হচ্ছে। একেবারেই অনির্বাণ, তোমার মনে থাকবে যে 2022 সালে ঠিক এভাবেই ক্যামাক স্ট্রিটে জেলাওয়ারি বৈঠক ডাকা হয়েছিল। এবারেও কিন্তু ঠিক 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক ডাকা হচ্ছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী সোমবার 4 তারিখ থেকে এই বৈঠক ক্যামাক স্ট্রিটে অনুষ্ঠিত হবে, যে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী যেমন থাকবেন আইপ্যাক কর্তা প্রতীক জৈন। এবং যেটা জানা যাচ্ছে যে আইপ্যাক ইতিমধ্যেই একেবারে তৃণমূল স্তরে, ব্লক সভাপতি কারা হতে পারেন এই মর্মে তারা একটি সমীক্ষা করেছেন। এই সমীক্ষা রিপোর্ট ওই বৈঠকে পেশ করা হবে এবং ওই জেলার, সংশ্লিষ্ট জেলার সমস্ত বিধায়কদের ডাকা হয়েছে এই বৈঠকে, জেলা সভাপতি, সাধারণ সম্পাদকদের ডাকা হয়েছে, জেলা সংগঠন এবং প্রতিনিধিদের কাছে আইপ্যাকের করা যে সমীক্ষা, সেই সমীক্ষা নিয়ে আলোচনা হবে। তারপর কিন্তু এই ব্লক সভাপতির তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস ধাপে ধাপে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে সংগঠনের নিরিখে, অন্যদিকে যখন SIR চালু হচ্ছে, ভোটার লিস্টের নিয়ে নানাবিধ বিতর্ক চলছে, সেই সময়ে দাঁড়িয়ে এই ব্লক সভাপতি বদল এবং এই বৈঠক থেকে অভিষেক কি বার্তা দেন নিশ্চিতভাবে। সৌরভ, 3টি কথা খুব গুরুত্বপূর্ণ: স্থান, কাল, পাত্র। তুমি পাত্রের কথা বললে, তুমি কালের কথা বললে, কবে থেকে শুরু, পাত্রদের মধ্যে সুব্রত বক্সী থাকবেন এটাও বললে। স্থানটা কতটা গুরুত্বপূর্ণ? ভবানীপুরে নয়, তৃণমূল কংগ্রেসের দলীয় সাংগঠনিক কার্যালয়ে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে নয়, বৈঠকটা হবে ক্যামাক স্ট্রিটে এবং সেখান থেকেই সার্বিক আলাপ আলোচনা চলবে এবং সেখানে সুব্রত বক্সী আসবে, দলের রাজ্য সভাপতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রশ্নটা তুমি রেখেছো, যে মাঝখানে যেমন একটা বলা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস দলে প্রবীণদের প্রাধান্য, তারপরেই আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছিলেন ক্যামাক স্ট্রিট থেকে সমস্ত জেলা নেতৃত্বকে, সেখানে উপস্থিত হয়ে সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করেছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 2026-এর আগে দ্বন্দ্ব যতই থাক না কেন, ভারসাম্যের নীতিতেই চলছে তৃণমূল কংগ্রেস। এবং একদিকে যেমন প্রবীণদের আমরা সক্রিয়ভাবে দেখছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, পাশাপাশি এই নবীন প্রজন্মের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু সে থাকছে, আইপ্যাকের সে থাকছে। তাই স্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামাক স্ট্রিট অফিসে আবার বৈঠক হবে। ধন্যবাদ সৌরভ। নজর রাখবো কোন্নগরের দিকে। কোন্নগরে তৃণমূল নেতা খুনে রেইকি করেছিল আততায়ীরা। খুন করে হেঁটে হেঁটেই ঘটনাস্থল ছাড়ে দুই দুষ্কৃতী। সিসিটিভি বন্দী হয়েছে সেই ছবি। তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী খুনে এবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। আসিক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমি চলে যাবো আসিকের কাছে। আসিক, এখানে তো দেখা যাচ্ছে যারা খুন করলো তারা খুনটা করেছিল একেবারে রীতিমতো রেইকি করে, ছক কষে, যাতে পালাতে তাদের সুবিধা হয়, সহজ হয়ে যায় রাস্তাটা। একেবারেই দেখো রেইকি করা হয়েছিল ঠিক কখন
পিন্টু চক্রবর্তী এখানে আসে, কখন এখান থেকে বেরোয়, এই তার অফিস, এই তার গ্যাসের অফিস। আর তার ঠিক উল্টো দিকে আমি দেখানোর চেষ্টা করব এই যে ইমারতি দ্রব্যের যে দোকান, সেই দোকানের এখানেই যে বসেছিল আততায়ীরা, যেমনটা স্থানীয় মানুষ সূত্রে আমরা জানতে পারছি। এবং তারা কিন্তু ঠিক অপেক্ষা করছিল পিন্টু চক্রবর্তী কখন তার অফিস থেকে বের হয় এবং তখনই তার উপর হামলা চালানো হয়। পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু চন্দননগর কমিশনারেটের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু দফায় দফায় বৈঠক শুরু করে দিয়েছেন। চন্দননগর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিক ডিডি তারা কিন্তু উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক শুরু করেছে। এবং আমি দেখানোর চেষ্টা করবো এই যে সাদা বিল্ডিং, এই সাদা বিল্ডিং একটি স্কুল, এই স্কুলের যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি এলাকার যত সিসিটিভি রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ যারা আততায়ী ছিল তারা কিন্তু এখান থেকে ঘটনা ঘটানোর পরে এই যে রাস্তা অর্থাৎ নৈটি রোড, এটি দিল্লি রোডের সঙ্গে সংযোগকারী, এই রাস্তা ধরেই তারা কিন্তু হেঁটে চলে যায়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তার পাশাপাশি কিন্তু আরো একটা তথ্য উঠে আসছে যে এই যে তৃণমূল নেতা তার কিন্তু জমি সংক্রান্ত একটা বিষয় রয়েছে এবং সেই কারণেও সম্ভবত তাকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে জমি সংক্রান্ত একটা বিবাদও ছিল, সেই বিবাদটা এর পেছনে কাজ করছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ তোমাকে আশিক। এবং কখন অফিসে আসেন, কখনই বা বেরোন পিন্টু, তা সমস্তটাই জেনে রেখেছিল এই দুষ্কৃতীরা। আগে থেকে এই কানাইপুর অটো স্ট্যান্ডে সেখানে অপেক্ষা করছিল দুই দুষ্কৃতী। সন্ধ্যাবেলা গ্যাসের অফিস থেকে বেরোনোর সময় আচমকাই তার উপর হামলা চালানো হয়, কবজি থেকে হাত কেটে দেয়, মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। ঘটনায় হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এটা রাজনৈতিক না অন্য কিছু বা কি ব্যাপার সেটা কিন্তু একমাত্র পুলিশই ইনভেস্টিগেশন করবে। আমাদের পুলিশ আপনাদের চোখে কোনোদিন পড়েনি মেলামেশা করতেন না? আমরা ও তো সামাজিক কাজে ছিল না, আমরা চিনতে পারি না বসেছিল অন্ধকার, আমরা চিনতে পারি। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলতে এখানটা চাউমিন ফ্যাক্টরি আছে, ঠিক আছে, তারপর পেপার মিল আছে, সবাই এখানে কাজে আসে। নিরাপত্তার অভাব শুধু সাধারণ মানুষের না, আমাদের মন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে সবারই নিরাপত্তার একটা অভাব বোঝা যাচ্ছে এখানে। দোকানে থাকতে আমরা ভাবছি কোনো মাতাল পড়ে আছে, কাউকে মারছে, এটাই ভাবছি। তখন এখান থেকে মুন্নাদা চিৎকার করছিল, তখনই আমরা শুনতে পেয়েছি, ছোট করে বলছে আমায় বাঁচাও বাঁচাও, এটুকুনি আমরা শুনতে পেয়েছি। তারপরে বাইরে যখন বেরাই দেখি মুন্নাদার ওই অবস্থা। হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, কেউ তারা যত থেকে তাকে আক্রমণ করে এলোপাতারি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমাদের একজন পঞ্চায়েতের সদস্য, আমাদের সহকর্মী, তাকে কাকিয়ে বা কারা মানে খুন করেছে। ওনার কোনো শত্রু ছিল বলে তো আমাদের মনে হয় না। উনি এতটাই ভালো ছিল এবং যে কোনো ক্লাব বলুন, কোনো প্রতিষ্ঠান বলুন, কোনো গরিব মানুষের সব বিষয়ে কিন্তু মানুষের সহযোগিতা করতো, হেল্প করতো। বাড়িতে বোমা বিস্ফোরণের পর এবার আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা। গত 22শে জুলাই মুর্শিদাবাদের হরিহরপাড়ার সলুয়া আকুন্দবেরিয়ায় কায়ুম আলী শেখের বাড়িতে বিস্ফোরণ ঘটে, ভেঙে পড়ে ঘরের একাংশ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে কথা বলে। কৌশিক, দেখো, যে তৃণমূল কর্মীর নাম বলা হচ্ছে কায়ুম, তার বাড়িতে কিন্তু দিন কয়েক আগে কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বোমা মজুত করা ছিল এবং সেখান থেকে বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছিল। এবং গতকাল আগ্নেয়াস্ত্র নিয়ে একটি কলেজের পাশে ঘোরাঘুরি করছিল, সেই সময় পুলিশের সন্দেহ হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে, আটক করে তল্লাশিতে কিন্তু তার কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এবং এই কায়ুম শেখের কাছে মানে একাধিকবার কিন্তু এই আগ্নেয়াস্ত্র কারবার বা এরকম হদিশ মিলেছে, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। এবং তার বাড়িতে যে বোমা মজুত করা হয়েছিল এলাকায় সন্ত্রাস বা দুষ্কৃতি তাণ্ডব ঘটানোর জন্য, এবং তারপরে এই আগ্নেয়াস্ত্র নিয়েও কিন্তু একটা ছক কষা হচ্ছিল, এমনটা মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এরপর গতকাল গ্রেপ্তার করা হয়েছে, আজ তাকে আদালতে তোলা হবে। তবে একের পর এক যে ঘটনা আগ্নেয়াস্ত্র উদ্ধার বা এইরকম ধরনের ঘটনা তৃণমূল নেতাদের কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার, সেখানে কিন্তু আরো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ধন্যবাদ কৌশিক। রাজ্যের বিরোধী দলনেতা তার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীকে সাধারণ মানুষকে ভয় দেখানোর কাজে ব্যবহার করছেন। সংসদে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গতকাল পরশুরার পথে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন একজন। গাড়ি থেকে নেমে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিরোধী দলনেতা। এরপরই জয় বাংলা স্লোগান দেওয়া ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন শুভেন্দু অধিকারী। সেই ঘটনার প্রসঙ্গে আজ সংসদে তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ জ্যোতির্ময়। রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। জ্যোতির্ময়, বিস্তারিত জানাও।
দেখো, আজকে মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয় মহুয়া মৈত্রর তরফে। আজকে মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয় এবং অভিযোগ করা হয় যে কেন্দ্রীয় বাহিনী যারা নেতাদের নিরাপত্তার দায়িত্বে আছে রাজ্যে, তাদেরকে বিজেপি নেতারা বা বিশেষত বিরোধী দলনেতা তিনি ব্যবহার করছেন সাধারণ মানুষকে ভয় দেখানোর কাজে। অপর দিক থেকে সেই কেন্দ্রীয় বাহিনী তাদের যে কাজ, অর্থাৎ বিএসএফ এর কাজ বর্ডার সিকিউর করা বা সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত করা, পেহেলগামের মতো ঘটনা বা অন্য জায়গার ঘটনাতে সেই কাজ কখনোই সুচারুভাবে হচ্ছে না। আর এই যাবতীয় ব্যর্থতার দায় নিয়ে অমিত শাহকে পদত্যাগ করতে হবে, এই মর্মে আজকে মুলতবি প্রস্তাব জমা দেন অমিত শাহ। আজকে মুলতবি প্রস্তাব জমা দেন মহুয়া মৈত্র। যে বিষয়টি গুরুত্বপূর্ণ, একই সঙ্গে তৃণমূলের তরফ থেকে আজকে সংসদেও যে কথা বারবার ধরে বলা হচ্ছে যে বাংলা বিরোধী অবস্থান ঠিক কতটা বা কতটা সুদৃঢ়, তা বিরোধী দলনেতার এই বক্তব্য থেকেই বা এই আচরণ থেকেই সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গিয়েছে। একেবারে ধন্যবাদ জ্যোতির্ময়। জয় বাংলা, জয় বাংলা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা। মমতা কা তোর জয় বাংলা, মমতা জয় বাংলা। হটাও গিয়া, জয় বাংলা, হটাও গিয়া। साला पाकिस्तानी, जय हटो। रोहिंग्या, रोहिंग्या, आप रोहिंग्या हो। जय बांग्ला। रोहिंग्या को बांग्ला तुले बोल रहा, हमारे किने ना तो वाक्य हरी छे, ममता का हरी चामड़ा तुले हटाओ यहाँ से, हटाओ, हटाओ। रोहिंग्या को प्रकार पहलगामे যখন 26টা লোককে 4 জন আতঙ্কবাদী এসে মেরে দিল, তখন 1 ঘন্টা অবধি আপনাদের কোনো সুরক্ষা বাহিনীকে চোখে দেখলাম না। আর যখন আমাদের বাংলার বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে একেবারে কাঁচা বাংলায় একটা গরিব মানুষকে, নিরস্ত্র মানুষকে তাকে ধরে বলছে যে আই উইল স্কিন ইউ অ্যালাইভ, তার চামড়া গুটিয়ে দেবো, তাতে আপনার বাহিনী তার মদত দিচ্ছে। তা আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই যে এটা কি আপনার গৃহমন্ত্রকের কাজ? লজ্জাজনক, আপনাকে রিজাইন করা উচিত। দুপুরে ফুল অ্যান্ড ফাইনালে আমরা ফিরে এলাম এবং মধুকল্পিতা শুরুতেই ফুল অ্যান্ড ফাইনালে ফিরে আসার পর যে খবরে চোখ রাখবো, দেখো 17 বছর পর শেষমেশ মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে গেলেন সব অভিযুক্তই বেকসুর খালাস পেলেন। প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর সহ সব অভিযুক্তই বেকসুর খালাস পেলেন। 2008 সালের 29শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁওয়ে ভিকু চকে বিস্ফোরণ ঘটে। বাইকে রাখা বিস্ফোরক ফেটে মৃত্যু হয় 6 জনের, আহত হন 101 জন। তদন্তে জানা যায় বাইকটির মালিক বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। অভিযুক্তদের তালিকায় নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, শ্রীকান্ত প্রসাদ পুরোহিত, মেজর রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রাহিরकर এবং সুধাকর धर द्विवेदी। ये सवाल उठेगा कि वो 6 बेगुनाहों का दोष क्या था जो अब इस दुनिया में नहीं रहे, उनके परिवार को कब ये राहत मिलेगी जैसे राहत इन आरोपियों को मिल गई है। साध्वी ने अंदर ये कोर्ट के जज AK लाहौटी के कोर्ट में जज साहब के सामने ये बात की है। माननीय जज साहब को उन्होंने कहा है कि उन्हें 13 दिन तक ATS के कस्टडी में टॉर्चर किया गया था। काला चौकी के दफ्तर में जब साध्वी प्रज्ञा से पूछताछ की जा रही थी 2008 में, 2009 में, मैं उस वक्त वहीं पर मौजूद था और मैं आपको बताऊं कि उस वक्त भी जब वो गाड़ी में बैठती थी तो बहुत धीरे धीरे वो चलती थी, वो अपना दुख बताती थी मीडिया को। 1-2 बार उन्होंने बाइट भी दिया था और आज भी वो अपना ये दुख बता रही है। वो कह रही है कि 17 सालों से वो संघर्ष कर रही थी। हिंदू और भगवा आतंकवादी उन्हें घोषित कर दिया गया क्योंकि वो सन्यासी थी इस पूरे मामले में। और आज हिंदुत्व की विजय हुई है। जो समीर कुलकर्णी हैं उनसे भी हमारी बात हुई, दयानंद पांडे और सुधाकर चतुर्वेदी से हमारी बात हुई। उन्होंने भी ये बात को कहा कि उन्हें 9 साल तक जेल की यातनाएं तो भुगतनी पड़ी, जेल के अंदर तो वो तकलीफ झेलते रहे, लेकिन जब वो ATS की कस्टडी में थे तो वहां पर उनको बहुत दंडित किया गया, अपमानित किया गया और ऐसे ऐसे कृत्य कराए गए जो वो शब्दों में बता नहीं सकते। टेरर एक्टिविटीज के लिए यूज किया है, ऐसा कोई प्रोसिक्यूशन प्रूव नहीं कर पाई, ऐसे कोर्ट ने कहा है। उसी के साथ जो मौका के बारे में जो कोर्ट ने कहा है, जो प्रीडिसीजर ने जो जजमेंट दिया था या हाईकोर्ट ने जो ऑब्जर्वेशन किया था, उसी तरह इस केस में जिस बेस पे राकेश दावड़े के बेस पे मौका लगाया था, तो मौका के लिए जो क्राइटेरिया होता है वो
कंप्लीट ना होने की वजह से मौका में से भी सबको एक्विट किया है। जो यूएपीए का सैंक्शन था इस केस में, यूएपीए सैंक्शन जो था वो फॉल्टी था, उस वजह से कोई भी यूएपीए के जो सेक्शन है 16 या 18 वो इसमें अप्लीकेबल नहीं हो सकते हैं। ये भी कोर्ट ने इसमें ऑब्जर्वेशन किया है। कोर्ट ने कहा कि ये जो इंसिडेंट है ये इंसिडेंट बहुत यानी खराब इंसिडेंट है और इस इंसिडेंट की वजह से जो लोग गए हैं, जिनका नुकसान हुआ है विक्टिम्स का, वो डेफिनेटली पूरा नहीं हो सकता भर के नहीं, लेकिन 2 लाख रुपए हर डिसीज के फैमिली को देने को कहा है और हर इंजर्ड के फैमिली को 50,000 रुपए देने का कोर्ट ने डायरेक्शन दिया है। ये तो जो एजेंसी है उसका ही चूक है ना, तभी तो सब लोग छूट गए। कोर्ट ने तो सारा एविडेंस देखा और कोर्ट ने अपना जो उनके सामने गवाही आई उसकी बुनियाद पे छोड़ा है सबको। ये तो चूक एजेंसी को, विक्टिम का तो कोई चूक नहीं है, जो मरे उनका तो कोई चूक नहीं है। उन्होंने तो अपने जो विक्टिम, तो उन्होंने गवाही दी, मालेगांव से आके बताया, अपने जख्म बताए, किसका हाथ कट गया, किसकी आंख फट गई, सब बताया। कोर्ट ने माना है कि ये लोग का बम ब्लास्ट हुआ था मालेगांव में और इसीलिए उनको कॉम्पेंसेशन देने के लिए कोर्ट ने बोला है और बेनिफिट डाउट दिया है कि उसको क्लियर एक्विटल नहीं दिया कोर्ट ने। ऑलमोस्ट सारी दलीलें खारिज कर दी गई क्योंकि जो यूएपीए का सैंक्शन था वो भी कोर्ट ने बोला इलीगल है। जो प्लांटिंग आरडीएक्स के ट्रेसेस मिले थे वो भी प्रूव नहीं कर पाए, मतलब क्लियर कट प्रूव नहीं हुआ। बेनिफिट है, सस्पेक्ट है कोर्ट बोलते हैं, पर कोर्ट ने कहा कि उनके कॉन्क्रीट एविडेंस नहीं है कि सजा दे सके, इसलिए बेनिफिट ऑफ डाउट देके छोड़ दिया सब। वी विल चैलेंज इन हाई कोर्ट, वी विल एग्जामिन द जजमेंट एंड चैलेंज हाई कोर्ट। इस प्रकार ट्रायल को देरी होना, यह आज हमारे कानून में कहां तो भी खामियां हैं। दूसरी बात यह है कि जहां 2 इन्वेस्टिगेटिंग एजेंसीज आती है वहां हमेशा 2 इन्वेस्टिगेशन का तालमेल नहीं बैठता है और इसीलिए बंबई के कोर्ट ने इस सभी अभियुक्तों को रिहाई की है। हालांकि वो ट्रायल मैंने नहीं चलाई, लेकिन जहां तक मैं जानता हूं कि ये पूरी ट्रायल ये सर्कमस्टेंशियल सबूत पर आधारित है और सर्कमस्टेंशियल सबूत का प्रिंसिपल ये है कि उसकी कड़ी जुड़ाना पड़ता है और कोर्ट ने ये अपने फैसले में कहा है कि प्रोसिक्यूशन ने ये कड़ी नाकाम हो गई प्रोसिक्यूशन और इसलिए आरोपी की रिहाई हो गई। বেকসুর খালাস হয়েছে, তাদের অনেকের মধ্যে কোনো অন্যায় আছে কিনা, সন্ত্রাসবাদ আছে কিনা বলতে পারবো না, কিন্তু একথা ঠিক যে মালেগাঁও বিস্ফোরণে তাহলে কেউ তো দায়ী। কোর্ট সে ব্যাপারে কোনো কথা জানিয়েছে কি? ওরা তো হিন্দু বলে ওরা দোষী নন, তো তাহলে দোষী কে সেটা তো বার করতে হবে। সেই ব্যাপারে কোর্ট নিশ্চয়ই কিছু ভূমিকা রাখবে, না সেটাও মোদি হয় তো মুমকিন হয় জলে ভেসে যাবে, কে যাবে। को समझ में नहीं आता, हम खुश हूं कि दुखी हूं, क्योंकि बहन हमारी दीदी प्रज्ञा, साध्वी प्रज्ञा मेरे बगल वाली सीट में वहीं बैठती थी पिछले सदन में। पैरालाइज उनका शरीर तो पूरा वेजिटेबल कर दिया और बाकी अक्यूजों के परिवार के साथ 17 साल में क्या होगा, उनके बच्चों की जिंदगी पे क्या होगा, वो माता पिता उन पर क्या बीती होगी जिनके बच्चे सारे, जिनको आरोप मढ़ा गया था, आज उनका जवाबदेही उस 17 साल कौन लौटाएगा उनकी लाइफ से। तो कांग्रेस की जितने आला कमान जो नेता रहे जिन्होंने भगवा आतंकी शब्द दिया गया था, उनको जवाब देना है। दे आर ऑल अकाउंटेबल। पार्लियामेंट में जवाब दें, अपने क्षेत्र में, अपने जिले में जहां चुनाव लड़ते हैं, विधानसभा में जहां चुनाव लड़ते हैं वहां जवाब दें। বাংলাদেশের 2 নামী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শান্তা পাল। কলকাতার যাদবপুর থেকে গতকাল গ্রেফতার হওয়া তথাকথিত ভারতীয় শান্তা পাল, তিনি বাংলাদেশের নামী 2 সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। যাদবপুর থেকে ধৃত বাংলাদেশি কাণ্ডে তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য। রক্তিম আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রক্তিম, জানতে চাইবো তোমার কাছ থেকে। তদন্ত যত এগোচ্ছে শান্তা পালের পরিচয় নিয়ে, তত কিন্তু শান্তা পালের পরিচয় অনেকগুলো পরত বেরিয়ে আসছে। শান্তা পাল ওখানে বাংলাদেশের একজন নামী অভিনেত্রী এবং তিনি বেশ কিছু অভিনয় করেছেন বাংলাদেশে, এবং শুধু তাই নয়, তিনি বিউটি কন্টেস্ট, বাংলাদেশের বিউটি কন্টেস্টেও প্রতিযোগী হিসেবে পার্টিসিপেট করেছেন এবং বাংলাদেশের 2টি নামজাদা সংস্থা, একটি জুয়েলারি প্রস্তুতকারক সংস্থা এবং একটি ফুটওয়্যার প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন এই শান্তা পাল। বিমান সেবিকা হিসেবেও কাজ করেছেন, মানে তার প্রফেশনের অনেকগুলো পরত আছে। এবং তারপর তিনি ভারতে
ট্যুরিজম ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। ফলে শান্তা পালের অনেকগুলো পরখ কিন্তু ইতিমধ্যেই যারা তদন্তকারী অফিসার যখন গ্রেফতার করার পর কিন্তু শান্তা পালে এই দিকগুলো কিন্তু উঠে আসতে শুরু করেছে, যা নিয়ে কিন্তু আরো মানে এই কানেক্টিভিটি গুলো থেকে ভারতে কি কানেক্টিভিটি তিনি তৈরি করেছেন সেই দিকে নজর করছে তদন্তকারী অফিসাররা। অনির্বাণ, ধন্যবাদ রক্তিম। বাংলাদেশি শান্তা পাল কিভাবে ভারতের নথি জোগাড় করলেন, খোঁজ খবর শুরু করলো লালবাজার। আপনারা শুনলেন কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী রক্তিম জানাচ্ছিলেন শান্তা পাল কিভাবে বাংলাদেশের বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এবং বিভিন্ন বিউটি কন্টেস্টের প্রতিযোগিতাতে তিনি অংশগ্রহণ করেও এবং বাংলাদেশের বিমান সেবিকা হয়েও ভারতে এই খাস কলকাতা শহরে রীতিমতো জাঁকিয়ে বসেছিলেন যাবতীয় ভারতীয় পরিচয়পত্র হস্তগত করে। কিন্তু সেগুলো কি করে জোগাড় করলেন শান্তা পাল? বাংলাদেশি শান্তা পাল কিভাবে ভারতের নথি জোগাড় করলেন তার খোঁজ খবর শুরু করলো এবার লালবাজার। শান্তা পাল সম্পর্কে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। টলিউডের সঙ্গেও শান্তা পালের যোগ মিলছে বলে খবর। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। সুজয়, জানতে চাইবো লালবাজার কি ধরনের তথ্য তালাশ করছে শান্তা পাল সম্পর্কে? দেখো, শান্তা পাল ইতিমধ্যেই গোয়েন্দাদের সন্দেহের আওতায় রয়েছে, তার কারণ তার কাছে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে, অর্থাৎ সে যে বাংলাদেশের নাগরিক সেটা এক প্রকার নিশ্চিত। কিন্তু তার কাছ থেকে আবার ভারতীয় নাগরিকত্বের যে প্রমাণের নথি সেগুলোও পাওয়া গিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, সমস্ত কিছু পাওয়া গিয়েছে যেটা একজন ভারতীয় থাকে। সেই কারণেই তার এই ভারতীয় নথিগুলির ব্যাপারে জানার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে লালবাজার। একই সঙ্গে এই বাংলাদেশি শান্তা পাল, যিনি পেশায় একজন মডেল অভিনেত্রী বাংলাদেশের, তিনি কবে ভারতে এলেন, কোন ভিসায় ভারতে এলেন সেই সম্পর্কেও তথ্য জানার জন্য এফআরআর সঙ্গে যোগাযোগ করেছে লালবাজার। তারা জানার চেষ্টা করছে কবে এবং কোন ভিসায় এসছেন এবং সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কিনা সেটাও তারা জানছেন। তুমি জানো যে ইতিমধ্যেই তারা লালবাজারের তরফ থেকে আধার কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিএআইকে তারা মেল করে জানতে চেয়েছে যে নির্দিষ্ট শান্তার কাছে যে আধার কার্ড পাওয়া গেছে সে আধার কার্ডটি কবে তৈরি, কি কি নথির ভিত্তিতে তৈরি, তার যে রেশন ভোটার কার্ড সেটার জন্য নির্বাচন কমিশনে তারা চিঠি দিচ্ছে যে সেই ভোটার কার্ড তৈরি করতে গেলে যে সমস্ত পরিচয়পত্র বা যে সমস্ত নথি লাগে সেই সমস্ত নথিগুলি দেওয়া হয়েছিল কিনা, সেগুলি যাচাই করা হয়েছিল কিনা, কি কি নথি দেওয়া হয়েছিল সেটা তারা জানতে চাইছেন। একই সঙ্গে তার যে রেশন কার্ড রয়েছে সেই ব্যাপারেও তারা খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করবে লালবাজার, যে রেশন কার্ডও কিসের ভিত্তিতে হলো, কোন ঠিকানায় হলো, এই সংক্রান্ত সমস্ত কিছু। একই সঙ্গে বিজয়গড়ের যে ফ্ল্যাটে সে ভাড়া থাকতো সেই ফ্ল্যাটের যিনি যে ওনার, যে মালিক, তার সঙ্গে লালবাজার যোগাযোগ করছে, তার সঙ্গে কথা বলছে যে কবে তারা ভাড়া ওঠে, শান্তা পাল ছাড়া তার সঙ্গে অন্য কেউ থাকতো কিনা, নিজের কি পরিচয় দিয়েছিল। তার কারণ তার কাছ থেকে যে বিমান সংস্থার, বাংলাদেশের বিমান সংস্থার আইডি কার্ড পাওয়া গেছে, সেই বিমান সংস্থাটিও 2020 সালে বন্ধ হয়ে গিয়েছে কোভিডের সময়। ফলে সেই আইডি বর্তমানে তাহলে তার পেশা কী ছিল, সে ভারতের থাকার উদ্দেশ্যটা কী ছিল, সে কি কোনো চাকরি করছিল নাকি অন্য কোনো কাজে এসেছিল, নাকি ট্যুরিস্ট ভিসা এসেছিল, নাকি মেডিকেল ভিসা এসেছিল, সেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সে ভারতে রয়ে গিয়েছে কিনা, যদি সেটাই হয়ে থাকে তাহলে সে কী করে এখনও পর্যন্ত ভারতে থাকলো, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য। তার কারণ শান্তার এই সমস্ত গতিবিধি বা তার সেই কাছে এই সমস্ত ভোটার কার্ড সম্পর্কে তো জানা যাচ্ছে। একটা প্রশ্ন তোমাকে করব জাস্ট জানবার জন্য, এখনো পর্যন্ত এমন কোনো তথ্য শান্তা সম্পর্কে আছে কিনা? ভোটার কার্ড তো অনেকেই হস্তগত করতে পারে, কিন্তু স্থানীয় মানে যে এলাকায় শান্তা থাকতো ভোটার কার্ড, তার যে নাম্বার রয়েছে, ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার রয়েছে, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তো কোনো একটি নির্দিষ্ট পার্টে বা বুথে তার ভোটার হওয়ার কথা। সেই বুথের বা সেই পার্টের ভোটার তালিকায়, ভোটার লিস্টে শান্তা পালের নাম আছে কিনা এ সম্পর্কে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে? দেখো, সেই ব্যাপারেও তারা তদন্ত করবেন। তার কারণ নির্বাচন কমিশনে তারা তার এই ভোটার কার্ড এবং ভোটার নম্বরটা দিয়ে তারা যাচাই করতে দিয়েছেন যে এই ভোটার কার্ডটা বা তার কাছ থেকে যেটা পাওয়া গিয়েছে সেটা বৈধ কিনা। যদি বৈধ হয়ে থাকে তাহলে তার পরবর্তীতে তারা জানতে চাইবেন যে তিনি ভোট দিয়েছেন কিনা, দিয়ে থাকলে তার কোন পার্টে নাম্বার রয়েছে, তার কোন পার্টে তার ভোটার তালিকায় তার নাম রয়েছে, সংশ্লিষ্ট কাউন্সিলর বা সেখানকার যারা জনপ্রতিনিধি বা তাদের সঙ্গেও তারা যোগাযোগ করবেন। কিন্তু সেটা পরবর্তী ধাপে, প্রথম ধাপে বৈধতা যাচাই করছেন তদন্তকারীরা, যে আধার কার্ড তার বৈধতা রয়েছে কিনা,
ভোটার কার্ড তার ধন্যবাদ সুজা। এবং এই যে যাদবপুর থেকে ধৃত বাংলাদেশি, সে বেশ কয়েক বছর আগেই যেমনটা তুমি বলছিলে যে টলিউডের এক পরিচালকের বিরুদ্ধে কুপ্রস্তাবের একটা অভিযোগ এনেছিল। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্বতী রয়েছেন। ভাস্বতী, মূলত ঠিক কি কি অভিযোগ তিনি সেই সময়টা এনেছিলেন? আমরা যদি 2020 সালের ঘটনা দেখি, সেই সময় ভারতীয় মিডিয়া যখন শান্তা পালের সঙ্গে যোগাযোগ করে তখন তিনি বলেছিলেন যে রাজীব বিশ্বাস তাকে ছবি করার প্রস্তাব দিয়েছে এবং একদিন হোটেলে তাকে রাত কাটাতে বলেছে এবং সেই প্রস্তাব তিনি নাকি ফিরিয়ে দিয়েছেন। এই অভিযোগ তিনি রাজীবের বিরুদ্ধে এনেছিলেন, কিন্তু রাজীবের সাথে তখন যখন আমরা যোগাযোগ করি তিনি বলেন যে এরকম কিছুই ঘটেনি। এর মধ্যে দুপক্ষের কথা তো মেলেই না। সেই সময় শান্তা নিজেই ঘোষণা করে দেন যে তিনি একটি দক্ষিণী ছবি করছেন, মানে ভারতীয় ছবির সঙ্গে নিজেকে জড়ানোর দিকে তার নজর ছিল এবং এরকমও দাবি করেন যে নায়ক অঙ্কুশের সাথে তিনি একটা ছবি করছেন, যা নিয়ে প্রচুর খবর হয়েছিল তখন ভারতের মিডিয়াতে। তো প্রথম থেকেই তিনি যে ভারতের সাথে একটা যোগ তৈরি করার চেষ্টা করছিলেন সেটা বোঝা যায় তার সেই সময়ের দাবিগুলোর থেকে। ভাস্বতী, একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, আমি অনির্বাণ রয়েছি তোমার সঙ্গে স্টুডিও থেকে। ভাস্বতী, তোমার কাছে যেটা বুঝতে চাইবো, শান্তা পাল দক্ষিণী ছবি করুন, বাংলাদেশি ছবি করুন, বাংলা ছবি করুন, ভারতে এসে এটা তার অধিকারের মধ্যে পড়ে। অনেক বিদেশি অভিনেতা অভিনেত্রী আমাদের দেশে কাজ করেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, সে সম্পর্কে কোনো প্রশ্ন নেই। তিনি যদি কোনো পরিচালকের কাছ থেকে কুপ্রস্তাব পেয়ে থাকেন তিনি আইনি পথেও হাঁটতে পারেন, তাতেও কোনো প্রশ্ন নেই, তার সত্য মিথ্যা যাচাই হবে। কিন্তু শান্তা তো নিজেই বলেছিলেন তিনি বাংলাদেশি 5 বছর আগে। এই 5 বছরের মধ্যে শান্তা পালের ভারতীয় হয়ে ওঠার মতো পথে কি কি ঘটলো, সেটার কি কোনো আভাস পাওয়া যাচ্ছে? না, সেটার একেবারেই কোনো আভাস পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে যে শান্তা যখন দাবি করে যে সে ভারতীয় ছবি করছে বা রাজীব বিশ্বাস তাকে ছবির প্রস্তাব দিয়েছে, এই সমস্ত দাবিগুলো করার পরেই কিন্তু আমরা যেটা দেখতে পাই তার যে দাবিগুলো সেগুলো কোনোটাই বাস্তবায়িত হয়নি। ফলে আমরা বুঝতে পারি যে তিনি যে দাবিগুলো করছেন সেগুলো দাবির পর্যায়েই রয়ে গিয়েছে। এরপরে তিনি কখন এলেন এবং এখানে থাকতে শুরু করলেন সেইটা কিন্তু খতিয়ে দেখা দরকার। কারণ এটা বলতে পারি যে গত 2-3 বছরের মধ্যে টলিউডের কোথাও কিন্তু তাকে উঠতে বসতে দেখা যায়নি, বা তিনি তখন যেরকম দাবি করেছিলেন এখন কিন্তু আর ছবির সঙ্গে জড়িত এইভাবে তাকে দেখা যাচ্ছে। ধন্যবাদ ভাস্বতী। ভুয়ো জন্মের শংসাপত্রের তদন্তে এবারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যোগাযোগ কলকাতা পুলিশের। জাল জন্ম শংসাপত্রের তদন্তে নেমে উদ্ধার হওয়া ভোটার কার্ডের বিষয়ে তথ্য জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। ভোটার কার্ডগুলি আসল না ভুয়ো জানতে চেয়ে পাঠানো হয়েছে চিঠি। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলো ভুয়ো হতে পারে এমনটাই অনুমান তদন্তকারীদের। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে উত্তর এসেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিককে বিষয়টি জানাতে বলা হয়েছে। জেলা থেকে রিপোর্ট এলে পুলিশকে বিস্তারিত রিপোর্ট দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুপ্রিয়, বিস্তারিত জানাও। মধুকল্পিতা, দেখো এখনো পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি বা লালবাজার সূত্রে জানতে পারছি যে পাঠানখালীর যে ভুয়ো জন্ম শংসাপত্রের তদন্তের গতিপ্রকৃতিকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও দপ্তরে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। এবং তার কারণ হিসেবে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই তদন্ত করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ভোটার কার্ড উদ্ধার হয়েছে বা পাঠানখালী পঞ্চায়েতের গ্রেপ্তার হওয়া অস্থায়ী কর্মী এবং কি হাবিবুর রহমান সম্প্রতি যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, এদের দুজনের মধ্যে যে হোয়াটসঅ্যাপ কনভারসেশন বা দুজনের হোয়াটসঅ্যাপে একে অপরকে যে পাঠানো যে সমস্ত ভোটার কার্ড সেই সম্পর্কিত তথ্য জানার জন্যই কিন্তু এই চিঠি কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে টাকার বিনিময়ে যে সমস্ত নাগরিকরা ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করেছিলেন এই পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মীর মাধ্যমে, এদের যে সমস্ত ভোটার কার্ড সেগুলোও সঠিক নয়, অর্থাৎ কোথাও গিয়ে সেগুলোও জাল হতে পারে বা ভুয়ো হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর সেই কারণে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। এমনকি সেই চিঠির উত্তরে যেটা আমরা জানতে পারছি যে পুলিশকে জানানো হয়েছে যে গোটা বিষয়টি নির্বাচন কমিশনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এমনকি বিভিন্ন জেলার যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের কাছে সংশ্লিষ্ট তথ্য পাঠানো হয়েছে এবং সেই তথ্য এসে পৌঁছানোর পরেই কিন্তু পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ তোমাকে সুপ্রিয়। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।